রিয়াল মাদ্রিদ ভার্সেস ম্যানচেস্টার সিটির খেলা চ্যাম্পিয়ন্স লিগে থাকলেই খেলাটা কেমন জানি চ্যাম্পিয়ন্স লিগের রিয়াল ক্লাসিকোর মতো মনে হয়। যেমন রিয়াল বার্সার খেলায় যেমন একটা উত্তাপ থাকে, ঠিক কয়েক বছর ধরে জানি রিয়াল মাদ্রিদ এবং ম্যানচেস্টার সিটির চ্যাম্পিয়ন্স লিগের খেলা মানে যে কোনো না যে কোনোভাবে পড়েই যায় এবং ঠিক ওই উত্তাপটা ছড়ায়। সো আজকে সেই খেলা। অ্যাজ এ রিয়াল মাদ্রিদ সাপোর্টার মানে খেলা শেষ হওয়ার আগ পর্যন্ত অবশ্যই রিয়াল মাদ্রিদের সাপোর্ট করব, রিয়াল মাদ্রিদের সাথে থাকবো। কিন্তু লা লিগা লাস্ট ম্যাচ সেল্টা ভিগোর কাছে হারার পর বেশ একটা গুঞ্জন, জোরে সোরেই গুঞ্জন চলছে যে আজকে ম্যানচেস্টার সিটির সঙ্গে যদি রিয়াল হেরে যায় তাহলে হয়তো এই ম্যাচই হতে পারে কোচ জাভির শেষ ম্যাচ। সো এটা যদিও একটা মানে আমি মনে মনে চাচ্ছিলাম যে এরকম কিছু হোক, কারণ জাভিকে দিয়ে আর যাই হোক না কেন এই রিয়াল মাদ্রিদকে পরিচালনা করা সম্ভব না। মানে সে কারণ সেই বিষয়টা আমি পরে ক্লিয়ার করতেছি। তার আগে আরেকটা খারাপ খবর, যেটা মানে রিয়াল মাদ্রিদ যদি জাভিকে স্যাক করে তাহলে এরপর কোচ হিসেবে কাকে আনবে। তো গণমাধ্যমগুলোতে খুব বেশি কথা হচ্ছিল, দেখলাম যে ক্লপ অথবা জিনেদিন জিদান দুজনের একজনকে হয়তো আনতে পারে। কিন্তু হতাশার ব্যাপার হচ্ছে এখানে জিনেদিন জিদান বা ক্লপ কাউকে রিয়াল মাদ্রিদ আনবে না এই মুহূর্তে। রিয়াল মাদ্রিদ যদি জাভিকে স্যাক করে সেক্ষেত্রে তারা পরবর্তী কোচ হিসেবে আনবে রিয়াল মাদ্রিদের সাবেক খেলোয়াড়, রিয়াল মাদ্রিদ ক্যাস্টিলার কোচ আলভারো আরবেলোয়া, আপনার চিনেন হয়তো। কিন্তু আমার মনে হয় যেখানে জাভি একজন মোটামুটি পরীক্ষিত কোচ, যে বুন্দেসলিগাতে লেভারকুজেনের হয়ে একটা অবিশ্বাস্য সিজন কাটানোর পর কিন্তু সে রিয়াল মাদ্রিদে আসছে, তারপরেও সে রিয়াল মাদ্রিদের প্লেয়ারদের সঙ্গে সেইভাবে খাপ খাওয়ায় চলতে পারে নাই। সেইখানে আপনি আলভারো আরবেলোয়াকে দিয়ে কাজ চালাতে পারবেন? মানে এটা আরও বেশি বোকামি হবে না? এখন রিয়াল মাদ্রিদে আমার মতে দরকার, আপনারা হয়তো অনেকে অনেক মতামত দিতে পারেন যে কোচ কে হলে ভালো হয়, কিন্তু আমার পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে রিয়াল মাদ্রিদে এখন হোসে মরিনিওর মতো একজন কোচ দরকার। মানে একদম রিয়াল মাদ্রিদকে যদি আপনি আবার জায়গায় নিয়ে যেতে চান সেক্ষেত্রে মরিনো ছাড়া অন্য মানে ব্যতিক্রম অন্য কোনো কিছুতেই সম্ভব না। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, কারণ আমি তো হোসে মরিনোর আমাদের রিয়াল মাদ্রিদের খেলা দেখছি, প্রত্যেকটা প্লেয়ারকে একেবারে তারের মতো সোজা করে রাখছিল। আর মানে জাভি কোচ হিসেবে ভালো কি খারাপ আমি এই বিষয়ে জানি না, জাভির মেইন যে সমস্যাটা হয়ে গেছে সেটা হচ্ছে সে প্লেয়ারদের পার্সোনাল লাইফে ইন্টারফেয়ার করে বেশি। এখানে যে প্লেয়াররা খেলে অত কেউ স্টুডেন্ট না, স্কুলের স্টুডেন্ট না যে আপনি তাদের পার্সোনাল লাইফে ইন্টারফেয়ার করবেন। জাভির সমস্যা হয়েছে এইটাই। আর আরেকটা ব্যাপার হচ্ছে সিজনের প্রথমে কিন্তু লা লিগার 14টা ম্যাচে 13টা, লা লিগা না সরি চ্যাম্পিয়ন্স লিগ লা লিগা মিলে 14টা ম্যাচে 13টা ম্যাচে কিন্তু রিয়াল মাদ্রিদ জিতছিল। সমস্যা হলো এল ক্লাসিকোর ম্যাচের পর থেকে যখন ভিনিসিয়াসকে তুলে নেওয়া হলো। ভিনিসিয়াস রিয়াল মাদ্রিদের অবশ্যই ইম্পর্টেন্ট প্লেয়ার, কিন্তু ক্লাবের ঊর্ধ্বে কেউই না, না সে ভিনিসিয়াস না সে কোচ। কিন্তু ওই দিনের পর থেকে রিয়াল মাদ্রিদের ড্রেসিং রুমে ঝামেলা শুরু হয়, প্লেয়ারদের মন মানসিকতা চেঞ্জ হয়, প্লেয়ারদের ভিতরে গ্রুপিং শুরু হয়, এসব মিলিয়ে কিন্তু কোচিং স্টাফ কোচিং প্যানেলের ভিতরে সমস্যা শুরু হয়। সো ওই দিনের পর থেকেই যদি সমস্ত ঝামেলা তৈরি হওয়া শুরু হয়ে থাকে, তো আমার কথা অ্যাজ এ রিয়াল মাদ্রিদ ফ্যান আপনার মানে প্রেজের যদি মানে মনে হয় যে ভিনিসিয়াসকে বিক্রি করতে হবে, লোনে পাঠাতে হবে, যেটা করতে হবে সেটা করা উচিত। রিয়াল মাদ্রিদকে প্রোটেক্ট করতে হলে যে কোনো মানে যেটাই করা উচিত না কেন সেটাই করতে হবে। আর জাভির কিছু সমালোচনা অবশ্যই করতে হবে, সেটা হচ্ছে জাভি আসলে প্লেয়ারদের প্রোফাইল ঠিকমতো ইউজ করে নাই। কেমন যে এমবাপ্পে হচ্ছে যে ধরনের প্লেয়ার, তাকে তো আপনি নাম্বার 9-এ খেলিয়ে শুধু শুধু আপনার রিসোর্সের অপচয় করতে পারেন না। এমবাপ্পেকে আপনি খেলাবেন নাম্বার 10 পজিশনে, কারণ সে আপনি ফ্রান্সের খেলা দেখেন, সে কিন্তু একেবারে ডিফেন্স থেকে বল ক্যারি করে নিয়ে এসে গোল করার ক্ষমতা রাখে। আপনার কাছে আছে বর্তমান সময়ের সেরা 2-3 জন মিডফিল্ডের ভিতরে একজন বেলিংহাম, আপনি তাকে দিয়ে খেলাচ্ছেন ফলস নাম্বার 9-এ, তাহলে আপনার মিডফিল্ডে যে ক্রিয়েটিভ যে বল তৈরি করা সেগুলো কে করবে? আপনার কাছে নাম্বার 9 আছে, অপশন আছে, গার্সিয়া আছে, এনরিক আছে, আপনি ইউজ করেন নাই। আপনি ভিনি যে পজিশনে সব থেকে বেশি ভালো খেলতো আপনি তার থেকে তাকে উপরে খেলাচ্ছেন। তো এইভাবে তো আপনি খেলার যে শখটাই নষ্ট করে ফেলছেন, এই দিয়ে তো আপনি জয় আনতে পারবেন না।
যাই হোক, এগুলো এখন আর বলার সময় নাই, কারণ এগুলো বলার সময় আগেই চলে গেছে। যাবি সে তার মতো করে কীভাবে, মানে তার মতো করে চালাতে চেয়েছিল, কিন্তু পারে নাই, সম্ভব হয় নাই। রিয়াল মাদ্রিদকে আপনি যে কোনোভাবে চালাইতে পারবেন না। আজকে আসি আজকের খেলায়। যদিও ম্যান সিটির সঙ্গে খেলা খুব বড় ম্যাচ, কিন্তু সবথেকে বড় সমস্যা আজকে বড় ম্যাচে মোটামুটি রিয়াল মাদ্রিদের মানে হাফ প্লেয়ারই নাই। হাফ প্লেয়ার নাই সেটাও বড় সমস্যা না, সবথেকে বড় সমস্যা ডিফেন্সের কেউই নেই এক প্রকার। রুডিগার, আপনার ক্যারেরাস, আর হচ্ছে গার্সিয়া, এই তো 2-3 জনই আছে। আর মোটামুটি সবাই আপনার ইনজুরিতে, আলেকজান্ডার ইনজুরিতে, মেন্ডি ইনজুরিতে, আপনার মিলিটাও ইনজুরিতে, সব ভালো ভালো পজিশন ইনজুরিতে, সবাই মোটামুটি ইনজুরিতে। আর লালিগার ম্যাচ না বিদায়, গত ম্যাচে লাল কার্ড খাওয়ার পরেও ক্যারেরাস গার্সিয়ারা খেলতে পারবে। সো আজকে স্টার্টিং 11 হয়তো, সব থেকে যেটা আপনার অ্যালার্মিং সেটা হচ্ছে এমবাপ্পে হয়তো আজকে খেলতে পারবে না, সম্ভবত পারবে না। সো সেক্ষেত্রে হয়তো স্টার্টিংয়ে এনরিককে নামানো হবে। আর ডিফেন্স লাইনে আপনার হয়তো ভালভার্দেকে আজকে আবার ডিফেন্সে খেলতে হইতে পারে। আবার ক্যারেরাস গার্সিয়া দুই সাইডে খেললে হয়তো নাও খেলা লাগতে পারে। যাই হোক, আড্ডাগুলো থাকবে, বেলিংহাম থাকবে, কোর্তোয়া থাকবে। আর শুধুমাত্র মেইন চেঞ্জ হয়তো যদি কিনা এমবাপ্পে না খেলতে পারে, সেক্ষেত্রে হয়তো এনরিক বা রদ্রিগোকে দিয়ে শুরু করানো হবে। এটাই আজকের স্টার্টিং লাইন আপ। সো আজকের ম্যাচের পর কি হবে না হবে সেটা পরের কথা। সো আমরা আজকে ভাঙাচোরা টিম নিয়েই মোটামুটি আশা করব। আর যেহেতু রিয়াল মাদ্রিদ সাপোর্টার, রিয়াল মাদ্রিদের সাথে অবশ্যই থাকবো। আর ডিসিশন যেটাই হোক সেটা অবশ্যই 90 মিনিট পরে হবে, মানে খেলার শেষে হবে। জাবি আলোনসো থাকবেন কি থাকবেন না, কে আসবে কে আসবে না। সো হালা মাদ্রিদ।